তো বন্ধুরা, গল্পটিকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। দীপক এবং আমি 5 বছর আগে বিয়ে করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো সন্তান হয়নি। তবুও দীপক আমাকে ভালোবাসে। আমি বন্ধ্যা, কিন্তু আমি দীপককে মিথ্যা বলেছি যে মহিলা ডাক্তার বলেছে আমাদের খুব তাড়াতাড়ি সন্তান হবে। দীপকও আমার কথা বিশ্বাস করে নেয়, কিন্তু এখন আর তাকে মিথ্যা বলতে পারছি না। মিথ্যা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তাই ভাবলাম ওকে পুরো সত্যটা বলা উচিত। আমি ওকে আর ধোঁকা দিতে চাই না। স্বামীকে সত্যিটা বলার আগে আমি একবার আমার মাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, এখন আমার কি করা উচিত। মা বলেছিলেন যে তুই এক কাজ কর, তুই তোর স্বামীর দ্বিতীয়বার বিয়ে করিয়ে দে, তাহলে তোর স্বামী তোর কাছে কৃতজ্ঞ থাকবে এবং কখনোই তোকে ছেড়ে দেওয়ার কথা ভাববে না। মা যা বলল তা শুনে আমার খুব রাগ হলো এবং দুঃখও পেয়েছি। মনে হলো মা আমার প্রতি শত্রুতা করছে, কেননা আমি তাদের অনেক অপমান করেছি। আমি রেগে গিয়ে বললাম, মা, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। এই বলেই রাগে ফোনটা কেটে দিয়েছিলাম। সন্ধ্যায় দীপক বাসায় ফিরে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার রূপালি, রুম এত অন্ধকার কেন? আমি বললাম, বিধাতা আমার ভাগ্যে যে অন্ধকার লিখে দিয়েছেন, সেই অন্ধকার আমি দূর করব কিভাবে? আমি তো শেষ হয়ে গেছি। দীপক বলল, তুমি পাগল হয়ে যাওনি তো? কেন এমন কথা বলছো? আমি তোমার স্বামী, তোমার পাশেই আছি। ঈশ্বরের দেওয়া সব কিছু আমাদের আছে, তারপরেও তোমার কি হয়েছে? আমি তখন দীপককে সব বললাম, যে আমি একটা বাজা, আর আমি কখনোই মা হতে পারবো না। আজ আমি ডাক্তারের কাছে চেক আপের জন্য গেলে তিনি বললেন তুমি বাজা, আর তুমি কখনো মা হতে পারবে না। আমার কথা শুনে দীপকের মুখে বিষণ্ণতা ফুটে উঠল, কিন্তু সে আমার হাত ধরে বলল, কোনো সমস্যা নেই রূপালি, তুমিই আমার জন্য যথেষ্ট। আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না। দীপক আমাকে সান্ত্বনা দেওয়ার পর আমার মুড ঠিক হলো। কিন্তু একদিন প্রতিবেশী মহিলা আমাদের বাড়িতে এসেছিল। আমার শাশুড়ি তাকে একটি ভালো মেয়ে খুঁজতে বলছিলেন, কারণ আমি আমার ছেলের দ্বিতীয়বার বিয়ে দিতে চাই। প্রতিবেশিনী জিজ্ঞেস করলেন, তোমার বৌমার কি হয়েছে যে তুমি ছেলেকে দ্বিতীয়বার বিয়ে দিতে চাও? তখন আমার শাশুড়ি বললেন, সে তো বাজা, এখন আমাদের তো বংশ রক্ষা করতে হবে, তাই আমাকে আমার ছেলের দ্বিতীয়বার বিয়ে দিতেই হবে। এই সব কথা শুনে আমি কাঁপতে লাগলাম। দীপক বাড়ি ফিরে এলে কেঁদে কেঁদে পুরো ঘটনা খুলে বললাম। দীপক আমার হাত ধরে আমাকে ঘরে নিয়ে গেল। রুমে এসে আমাকে মায়ের সামনে দাঁড় করিয়ে বলল, মা, রূপালীকে ছাড়া আর কোনো মেয়ের কথা আমি ভাবতেও পারি না। আমি আমার সন্তানের চেয়েও আমার স্ত্রীকে বেশি ভালোবাসি, তাই আজকের পর আমার দ্বিতীয় বিয়ের কথা আলোচনাও করবে না। আমার শাশুড়ি রাগে ঝাঁকুনি দিয়ে বললেন, আমি এমন পুরুষ দেখিনি যে তার বাজ বউকে নিয়ে এত অহংকার করে। দীপকের কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম যে আমি এমন একজন ভালো স্বামী পেয়েছি। আমি মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে দীপকের ভালোবাসা যেন আমার জন্য এইভাবেই রাখেন। রাতে দীপকের জন্য চা বানানোর কথা ভেবে রান্নাঘরে এলে শাশুড়ির ঘর থেকে একটা আওয়াজ ভেসে এলো। আমার নাম শুনে আমি চমকে উঠলাম, আর লক্ষ্য করলাম যে তিনি ফোনে তার মেয়েকে বলছিলেন, চিন্তা করিস না, আমি যেভাবেই হোক রূপালীর ডিভোর্স দেওয়াবো আর দীপককে আবার বিয়ে দেব। তুই ওর জন্য ভালো মেয়ে খুঁজতে শুরু কর। এসব শুনে আমার মন ভারী হয়ে গেল, তাই চা না বানিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। এখন আমার মায়ের কথা মনে পড়ছিল, কিন্তু আগেরবার তিনি আমাকে যে পরামর্শ দিয়েছিলেন তা আমার পছন্দ হয়নি। তিনিও আমার শাশুড়ির মতোই আমার স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করাতে চেয়েছিলেন। আমার অনিচ্ছা সত্ত্বেও ফোন করলাম, আর আমি কাঁদতে লাগলাম। মা বললেন, রূপালী মা, আমাকে ভুলে গিয়েছিলে? আমার সাথে কথা বলতে চাস না? মায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি জানতামও না মা আমার জন্য আকুল হয়ে থাকবেন। আমি বললাম, মা, আমার জীবন তো আগে খুব ভালোই ছিল, কিন্তু যখন থেকে আমি জানলাম যে আমি বাজ,
তখন থেকে সারাক্ষণ আমার মাথায় তলোয়ার ঝুলে আছে। আমার শাশুড়ি তার ছেলের জন্য প্রতিবেশীকে মেয়ে খুঁজতে বলে, তো কখনো তার মেয়েকে বলে যে এবার সে তার ছেলের জন্য বউ নিজের পছন্দ মতো নিয়ে আসবে। মা, দীপক খুব ভালো, ও আমার জন্য ওর মায়ের সাথে ঝগড়াও করে, কিন্তু এভাবে কতদিন আমাকে তার হৃদয়ের রানী করে রাখবে? একদিন না একদিন সেও অনুভব করবে যে তারও একটি সন্তান থাকা উচিত এবং সেজন্য তার দ্বিতীয়বার বিয়ে করা উচিত। মা বলল, এই সময় তোর কি অবস্থা তা আমি বুঝতেই পারছি, তাই সেদিন তোকে বলেছিলাম যে দীপকের দ্বিতীয় বিয়েটা তুই নিজেই দিয়ে দে। সে তার কোটি টাকার সম্পত্তি এভাবে রেখে যাবে না। এটা স্পষ্ট যে তার একজন উত্তরাধিকারী লাগবেই। আজ না হলে কাল সে অবশ্যই দ্বিতীয় বিয়ের কথা ভাবতে শুরু করবে। তোর স্বামী যদি তার পছন্দের মেয়েকে বিয়ে করে তাহলে ভাব তোর কি হবে। তুই যদি আমার কথা মানিস, ওকে দরিদ্র বাড়ির মেয়ের সাথে বিয়ে দিয়ে দিস, তাহলে সে তোর অনুগত থাকবে এবং তোর কাছে ঋণীও থাকবে এবং কখনো তোর জায়গা নেওয়ার চেষ্টা করবে না। যদি সে সন্তানের জন্ম দেয় তাহলে তুইও মা হওয়ার সমান সুযোগ পাবি। মায়ের কথা শুনে আমার মনে হলো যে তিনি ঠিকই বলেছেন। আমি বললাম, মা, তোমার চোখে এমন মেয়ে থাকলে আমাকে বলো। আমি বুঝেছিলাম যে দীপককে দ্বিতীয়বার বিয়ে না দিলে আমার এ বাড়িতে টিকে থাকা সম্ভব না। যদিও এই ব্যাপারটা আমার হৃদয়ে পাথরের মতো ভারী হয়ে যাচ্ছিল যে আমি আমার স্বামীকে নিজের হাতে বিয়ে করাচ্ছি, কিন্তু এটা করতে আমি বাধ্য ছিলাম এবং দীপকের প্রতি আমার বিশ্বাস ছিল যে তার ভালোবাসা আমার জন্য কোনো দিনই কম হবে না। আর তাই আমি আমার ফ্যামিলির কাছ থেকে গোপনে দীপকের জন্য মেয়ে খুঁজতে শুরু করি। আমি গ্রামের চৌধুরী ও মেম্বারের একমাত্র মেয়ে। আমার বাবা মা এবং ভাইয়েরা আমাকে খুব ভালোবাসতো। আমার জীবন খুব সুন্দর ছিল, শুধু একটা জিনিসে অসুখী ছিলাম, আর তা হলো আমার সম্বন্ধ আমার বাবা মা আমার ছোটোবেলায় ঠিক করিয়ে দিয়েছিলেন এবং যে ছেলের সাথে আমার সম্বন্ধ ঠিক করেছিলেন তার নাম মনোজ। সেও কোনোদিন স্কুলের মুখও দেখেনি, যদিও আমি কলেজ পাশ করেছি। আমাদের গ্রামে একটা মেয়ে কলেজ পাশ করলে সেটা একটা বড় ব্যাপার বলে মনে করা হতো। আর মনোজও খুব অদ্ভুত মানুষ ছিল। আমার ভাইয়েরাও লেখাপড়া করেনি, কিন্তু তারপরও তারা ভালো ছিল। তারা লোকের সাথে কথা বলতে জানতো। মা আমার ভাইদের খুব ভালোভাবে লালন পালন করেছিলেন, কিন্তু মনোজকে ভালো মন্দের শিষ্টাচারও কেউ শেখায়নি। মনে হতো ওর এইসব কাজের জন্যই আমি ওকে ঘৃণা করতে শুরু করি। মনোজের একটা জিনিস আমার খুব খারাপ লাগতো, তা হলো গ্রামের অন্য সব মেয়েদের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও ও আমাকে ভালোবাসার দাবি করত। রূপালীর জায়গায় আমাকে রাধা বলে ডাকতো আর বলতো, রাধা, তোমাকে ছাড়া আমি মরে যাব। আর আমি মনোজকে বলতাম, গ্রামের সব মেয়েই তো তোমার জন্য আছে, তাহলে তুমি আমার পেছনে কেন? তখনও বলতো যে কৃষ্ণ শুধু রাধার, বাকি সবাই তো সখী। একবার মনোজ গ্রামের মেলা থেকে আমার জন্য কাচের চুড়ি নিয়ে এসেছিল। মনোজের এসব লোফার ব্যবহার দেখে আমি রেগে যেতাম। মনোজের আনা চুড়ি আমি পায়ের নিচে ফেলে ভেঙে দিয়েছিলাম। তখন আমি প্রথমবার মনোজের চোখে জল দেখেছিলাম এবং তার চোখে জল দেখে আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম। কিন্তু মনোজ এতটাই খারাপ ছিল যে পরের দিন অন্য একটা মেয়ের সাথে ঘুরতে আমি নিজের চোখে দেখলাম। আর ওর জন্য আমার মনের মধ্যে যে সামান্যতম সহানুভূতি জেগেছিল তা উধাও হয়ে গিয়েছিল। আমি এ বিষয়ে মা বাবার সাথে কথা বললে বলতেন, ঠিক আছে, মনোজ এখনও শিশু, সে নিজেকে শুধরে নেবে। যাই হোক, কয়েক বছর আগে আমার বড় ভাই গ্রামে হাসপাতাল তৈরির আবেদন করেছিলেন। সেই দিন গ্রামে একটি দল আসে জমি ইত্যাদি পরীক্ষা করতে এবং তারপরে একটি খুব বড় হাসপাতালের ভিত্তি স্থাপন করা হয়। তারা সবাই আমাদের বাগান বাড়িতে থাকতেন। কিছুদিন পর দলটি ফিরে গেল, কিন্তু একজন থেকে গেল, তার নাম দীপক। তার এই গ্রামের আবহাওয়া খুব পছন্দ হয়, তাই বাবার কাছ থেকে অনুমতি নিয়ে কয়েকদিনের জন্য এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। একদিন বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে আমার চোখ দীপকের দিকে পড়ল। প্রথম দেখাতেই দীপককে পছন্দ করে ফেলেছিলাম। দীপকের চোখের দীপ্তি বলে দিচ্ছিল সেও আমাকে পছন্দ করেছে। পরের বার যখন আমি নিজেই দীপকের সাথে দেখা করতে গেলাম, সে আমাকে দেখে খুশি হয়ে বলল, আমিও তোমার জন্য অপেক্ষা করছিলাম।
সে আমাকে তার মোবাইল নম্বর দিল। আমি তাকে আমার মায়ের ফোন থেকে কল করলাম এবং আমাদের মতো ভালোবাসার ফুল ফুটতে শুরু করে। সে বলতে লাগলো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর আমি তাকে আমার বাগদত্তা মনোজ সম্পর্কে সব খুলে বললাম। আমার কথা শুনে সে খুব অবাক হলো। সে বলল, ও খুব অদ্ভুত লোক, আমি তো তার সাথে 2 মিনিটও কথা বলতে পারি না। তুমি তার সাথে সারা জীবন কাটাবে কিভাবে? আমি দীপককে বললাম, তুমি সম্বন্ধ নিয়ে আমাদের বাড়িতে আসো, হয়তো আমার বাবা মা মমতা বোধ করে রাজি হয়ে যেতে পারেন। দীপক শহরে ফিরে গেলে এবং 1 সপ্তাহ পরে তার বোন এবং তার মায়ের সাথে ফিরে এলো। তারা আমার বাড়িতে সম্বন্ধের জন্য জিজ্ঞাসা করলো, কিন্তু আমার বাবা রাজি হলেন না। আমি সারাক্ষণ কান্নাকাটি করতাম। আমার মা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো। একদিন আমি আমার বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিই। আমি তাকে বললাম যে আমি মনোজকে বিয়ে করতে পারবো না। বাবা আমার মাথায় হাত রেখে বললেন, মা, আমি মনোজের মাকে কথা দিয়েছি, আর তিনি এখন এই পৃথিবীতে নেই। মনোজের স্বর্গীয় মায়ের কাছে করা প্রতিশ্রুতি আমি এভাবে ভাঙতে পারবো না। বাবার কথা শুনে দুঃখে আমার চোখে জল এসে গেল। বাবা বলতে লাগলেন, সমস্যা নেই, সময়ের সাথে সাথে মনোজও ভালো হয়ে যাবে। একজন নারী যদি ভালো এবং অনুগত হয়, তাহলে একটা পাথরের ছেলেও ভালো হতে পারে। বাবা এই বলেই বেরিয়ে চলে গেলেন। আমি দীপকের সাথে দেখা করে খুব কান্না করছিলাম। সে বলতে লাগলো, চিন্তা করো না, আমি তোমাকে এভাবে নষ্ট হতে দেব না। আমি তোমাকে নিতে এসেছি। তারপর আমি দীপকের সাথে শহরে পালিয়ে যাই। জানতাম বাবার সম্মান নষ্ট হবে, কিন্তু আমি অসহায়, আমি দীপককে হারাতে চাইনি। দীপক আমাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে এসেছিলেন, কিন্তু দীপকের মা যখন জানতে পারলেন যে দীপক আমাকে বাড়ি থেকে ভাগিয়ে এনেছে, তখন তিনি বলতে শুরু করেন, বাবা, তুমি গ্রামের চৌধুরীদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আমার ভয় হচ্ছে তারা তোমার ক্ষতি করতে পারে। দীপকও একজন কোটিপতি বাবার ছেলে, কিন্তু আমার শাশুড়ি একটু সেকেলে ছিলেন। বাড়ি থেকে পালিয়ে আসা মেয়েকে তিনি পুত্রবধূ হিসাবে মেনে নিতে চাননি। তিনি আমাকে আর দীপকের মধ্যে ফাটল সৃষ্টির জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু দীপক প্রমাণ করলো জীবনের প্রতিটা মোড়ে সে আমার সাথে থাকবে। এটাও ভগবানের কৃপা যে আমার বাবা ভাইরা আমার পেছন নেননি, না হলে আমার জীবন নরকে পরিণত হতো। নরক তো এখনও হয়েই আছে। আমি জানতাম যে আমি একজন বাজ এবং সন্তানের জন্ম দিতে পারবো না। আমি ভাবছিলাম যে আমার সাথে এই সব ঘটছে আমার বাবা মায়ের অভিশাপে। এখন আমি আমার স্বামীকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আমার শাশুড়ির জেদের কারণে আমার জীবন নষ্ট হতে দিতে চাইনি। তাই গোপনে এলাকার এক মহিলাকে কিছু টাকার বিনিময়ে যোগাযোগ করে কোনো গরিব অসহায় মেয়ের সম্বন্ধ নিয়ে আসতে বলি। আর কেউ যেন এই কথা না জানে। মহিলা আমাকে খুব গোপনে তার বাড়িতে ডেকে একটা মেয়ের ছবি আমার সামনে রেখেছিল। আমি তার সৌন্দর্যে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। মহিলাটি বলতে শুরু করে যে এই মেয়েটি অনাথ এবং তার কাকার সাথে থাকে। তার কাকা যত তাড়াতাড়ি সম্ভব তার বিদায় দিয়ে দিতে চান। মেয়েটির ছবি দেখে আন্টিকে বললাম, আমি কখনোই এই মেয়ের সাথে আমার স্বামীর বিয়ে দেব না। এর সৌন্দর্য দেখে আমার স্বামী এর প্রেমে পাগল হয়ে যাবে। মহিলাটি বললেন, এই সম্পর্কটা খুব ভালো, একে হাতছাড়া করো না। এ খুব সাধারণ মেয়ে, এ সহজেই তোমার বশ্যতা স্বীকার করবে। আমার ভালো লাগেনি, কিন্তু আমি নয়নার সাথে সম্পর্ক মেনে নিয়েছিলাম। ছবি নিয়ে বাসায় পৌঁছাতেই খুব অদ্ভুত একটা দৃশ্য দেখতে পেলাম। আমার স্বামী সোফায় বসেছিল আর আমার শাশুড়ি ও ননদ তার সামনে বসে। আমার ননদ বলল, ভাই, তুমি কেন একটা বাজা মেয়ের সাথে তোমার জীবন কাটাতে চাও? আমি আর মা তোমার জন্য খুব ভালো একটা মেয়ে পেয়েছি, তুমি তাকে বিয়ে করো। যার উত্তরে দীপক বলল, তোমরা দুজনেই এখন চুপ করো। আমি নিজের পছন্দে বিয়ে করে এত বড় অপরাধ করিনি যে তোমরা সবসময় আমাকে খোঁটা দিতে থাকবে। আমি তোমাদের বলেছি যে রূপালী ছাড়া আমি আর কাউকে মেনে নেব না। ও আমার স্ত্রী, আর আমার মৃত্যু পর্যন্ত স্ত্রী থাকবে। শাশুড়ি আর ননদের কথা আমার হৃদয়ে বিঁধে গিয়েছিল। দীপকের কথা শুনে আমি সাহস পেয়েছিলাম। আমি তাদের কিছু না বলে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর দীপকও আমার পিছনে এসে বলতে লাগলো, তুমি মা ও বোনেদের কথায় ব্যথা পেও না।
আমি বললাম, দীপক, তোমার আবার বিয়ে করা উচিত। আমার কথায় দীপক অবাক হয়ে বলল, আমি এ কাজ করতে পারবো না। আমি বললাম, আমি তোমাকে দ্বিতীয়বার বিয়ের অনুমতি দিচ্ছি, কিন্তু শুধু তোমাকে আমার পছন্দের মেয়েকেই বিয়ে করতে হবে, তোমার মায়ের পছন্দের মেয়েকে নয়। দীপক বলল, আমি তোমাকে ছাড়া আর কাউকে মেনে নিতে পারবো না। সে তোমার পছন্দের হোক বা মায়ের পছন্দের, তাতে কিছুই যায় আসে না। আমি বললাম, আমার সন্তানের ইচ্ছা, তুমি বিয়ে করলে আমাদের ঘরেও সন্তান হবে, আমার মাতৃস্নেহ শান্তি পাবে। দীপক রাজি না হয়ে ঘর থেকে বেরিয়ে গেলে আমি সেখানে বসে কাঁদতে থাকলাম। সত্যি তো এটাই, আমিও কোনো সন্তান চাইনি। আমি তো এইসব করছিলাম দীপককে হারানোর ভয়ে। বেশ কিছুদিন দীপক আমার উপর রেগেছিল, কিন্তু আমি কেঁদে কেঁদে তাকে দ্বিতীয় বিয়ের জন্য রাজি করিয়েছিলাম। আমি খুশি ছিলাম না, কিন্তু নয়নাকে আমার বন্ধু বানিয়ে নিয়েছিলাম। যেদিন নয়না আমার সতীন হয়ে আমাদের বাড়িতে এসেছিল, সেদিন আমার শাশুড়ির বাড়িতে খুব তোলপাড় করেছিলেন। তিনি দীপকের সাথেও ঝগড়া করেছিলেন যে অন্তত তার পছন্দের মেয়ের সাথে ওর দ্বিতীয়বার বিয়ে করা উচিত ছিল। শাশুড়িকে এভাবে জ্বলতে দেখে আমার স্বস্তি বোধ করা উচিত ছিল, কিন্তু আমি সারা রাত কেঁদে কেঁদে কাটিয়েছি। এই ভাবনায় আমার মনকে নাড়া দেওয়ার জন্যই যথেষ্ট যে যার চোখে শুধু আমার জন্য ভালোবাসা ছিল, আজকে সে অন্য কারো দিকে তাকিয়ে হাসবে। আজ অন্য কেউ তার কোলে ঘুমাবে, যার কোলে আমি ঘুমিয়েছিলাম। এক মুহূর্তের জন্যও শান্তি পাচ্ছিলাম না। সারা রাত বিছানায় ছটপট করেই কেটে গেল। সকালে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে এলাম, কারণ আমি দীপকের সাথে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু সেদিনও দুপুর 12টাও রুম থেকে বের হয়নি। আমি আমার সতীনকে জিজ্ঞেস করলাম, কিন্তু নয়না বলল দীপক ঘুমাচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি ওকে জাগাওনি? তখন নয়না কাঁদতে কাঁদতে বলল, দীপক আমাকে বলেছে যে ও শুধু তোমার জেদের কারণেই এই বিয়ে করেছে, আর আমি যেন তার উপর কোনো অধিকার ফলাতে না যাই, নইলে সে আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আমি ক্ষমা চাইছি, ওকে জাগানোর সাহস আমার নেই। যদি সে আমাকে তাড়িয়ে দেয়, তাহলে আমি কোথায় যাব? আমি আমার কাকিমার বাড়িতে যাওয়ার কথা ভাবতেও পারছি না। আমার কাকিমা আমার উপর অনেক অত্যাচার করে। মাসিমা সত্যিই খুব অসহায় মেয়ে আমাকে খুঁজে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম দীপক আমার উপর রাগ করে আছে, মেজাজ ঠিক হলে নিজেই রুম থেকে বেরিয়ে আসবে, কিন্তু এটা আমার ভুল ছিল। আজ বিয়ের 3য় দিন, কিন্তু সে এখনও রুম থেকে বের হয়নি। এখন আমার মনে অদ্ভুত অদ্ভুত ভাবনা আসতে লাগলো। তাই একদিন যখন নয়না রান্নাঘরে ব্যস্ত, আমি তার রুমে গেলাম। দীপক তার মোবাইলে ব্যস্ত ছিল। পায়ের আওয়াজ শুনে সে বলল, আমার ডার্লিং নয়না, তুমি এসেছে? কথাগুলো আমার বুকে হাতুড়ির মতো আঘাত করে। আমি উল্টো পায়ে সেখান থেকে ফিরে এলাম। মাত্র 3 দিনে নয়না দীপককে নিজের করে নিয়েছিল। আমার চোখে জল ঝরতে শুরু করে। আমার হৃদয় খুব আকুল হয়ে উঠেছিল। আমি আমার শাশুড়ির ঘরের দিকে যাচ্ছিলাম, তখনই জানতে পারলাম আমার ননদও বাড়িতে এসেছে। আমার শাশুড়ি তার মেয়েকে বলেছেন, দেখেছিস তোর মা কতটা চালাক? আমার এক চাইলে সাপও মরল, লাঠিও ভাঙল না। বেচারা রূপালী জানেও না যে মেয়েটির সাথে তার স্বামীর বিয়ে হয়েছে সে আমারই পছন্দের মেয়ে, এবং দীপকও আগে থেকেই নয়নার প্রেমে পড়েছিল। এইসব সেই লোভী মহিলার কারণেই হয়েছে। সেই রূপালীকে বোকা বানিয়েছে। এইসব শুনে আমার হৃদয় ফেটে যেতে লাগলো। আমার শাশুড়ি আরও বলেছিলেন, আমি রূপালীকে সন্তান না হওয়ার এত ট্যাবলেট খাইয়েছি যে এখন সে সত্যি সত্যি বাজা হয়ে গেছে। এইগুলো শব্দ ছিল না, পাথর যা বৃষ্টির মতো আমার শরীরে এসে লাগছিল। আমি দ্রুত আমার স্বামীর রুমের দিকে গেলাম, যাতে আমি তাকে বলতে পারি যে তোমার মা এবং বোনের কথা এসে শুনে যাও, তারা আমার উপর কত অত্যাচার করেছে। আমি যখন দীপকের রুমের দিকে গেলাম, তখন সে নয়নাকে বলেছিল যে আমি আবেগে এসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, এবং আমি রূপালীর সাথে পালিয়ে গিয়ে খুব ভুল করেছিলাম। বিয়ের কিছুদিন পরেই আমি আমার ভুল বুঝতে পারি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রূপালীর ভাইরা জানতে পেরে গেছিল যে সে আমার সাথে পালিয়ে এসেছে। সেজন্য তারা আমাকে ফোন করে হুমকি দেয় যে আমাদের বোন বাড়ি থেকে পালিয়ে গেছে, কিন্তু সে একা নয়, তুমি যদি আমাদের বোনের যত্ন না নাও তার পরিণাম খারাপ হবে। সেখানে থাকার ফলে আমি জানি ওরা কতটা বিপজ্জনক।
তাই রূপালীকে ছেড়ে দেওয়ার কথা ভাবতেও পারিনি। এখন মা এলাকার এক মহিলার সাথে মিলে আমার বউকে পাগল বানিয়ে তারই হাতে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। আর আমার জান নয়না তোমাকে প্রথম দেখাতেই আমি পাগল হয়ে যাই, আর এখন আমরা সারা জীবন একসাথে থাকবো। হাই, এটা আমি কি শুনছি? এই সেই দীপক যার জন্য আমি নিজেকে বিলিয়ে দিয়েছিলাম। নিস্তব্ধ পায়ে আমি রুমের মধ্যে ঢুকলে দীপক আমাকে সামনে দেখে সে অবাক হয়ে গেল। ও হয়তো আশা করেনি যে আমি তার গোপন কথা জানতে পারবো। আমি বললাম, দীপককে যদি তুমি ছেড়ে দিতেই চাইতে তাহলে এমনিই ছেড়ে দিতে। আমাকে বাজ বানানোর কি খুব দরকার ছিল? কোনো লোকের কাছ থেকে ঈশ্বরের দেওয়া গিফট ছিনিয়ে নেওয়া তাকে মেরে ফেলার সমান। তোমরা সবাই মিলে আমাকে মেরে ফেলেছো। এই বলে আমি ওর রুম থেকে বের হয়ে গেলাম। সে আমার পিছু পিছু এসে রুমের দরজা টোকা দিতে থাকলো, কিন্তু আমি দরজা খুললাম না। তারপর সেই রাতেই দীপকের বাড়ি থেকে আর ওর জীবন থেকে চিরতরে চলে গেলাম। আমি এখন একটা অনাথ আশ্রমে থাকি। আমি এখনও দীপককে ডিভোর্স দিইনি, কারণ এখন আমি কোনো পুরুষকে বিশ্বাস করতে পারবো না। তাহলে ডিভোর্স দিয়ে কী লাভ? আমি আমার মায়ের সাথে ফোনে কথা বলি, তিনিও মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসেন। তিনি আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চান, কিন্তু ভাই ও বাবার মুখোমুখি হওয়ার সাহস আমার নেই। একদিন আমি বসে আমার ভাগ্যের জন্য কাঁদছিলাম, তখন বাইরে বসা প্রহরী আমার কাছে এলো। তার হাতে একটা খাম ছিল এবং আমাকে দিয়ে বললেন, ম্যাডাম, এই খামটা একজন লোক আপনার জন্য দিয়ে গেছেন। খামের দিকে তাকাতেই আমার প্রথম ভাবনা আসে দীপকের, এবং এই চিন্তার সাথে সাথেই মনের মতো প্রচণ্ড ঘৃণা অনুভব করি। এখন তো আমার দীপকের নামেও ঘৃণা অনুভব হয়। আমি মনে মনে হাসলাম যে আমি একসময় দীপককে মনে প্রাণে ভালোবাসতাম। মনে হচ্ছিল খামটি তুলে বাইরে ফেলে দেই, কিন্তু তারপর আবার ভাবলাম, দীপক কবে থেকে এত সদয় হলো যে আমাকে সে উপহার পাঠাবে? সে তো নিজেই নয়নায় ডুবে আছে। সে এবং তার মা আমার সাথে যা করেছে, তারপরে আমি দীপকের কাছ থেকে কিছুই আশা করতে পারিনি। কিছু একটা ভেবে সেই খামটা গার্ডের কাছ থেকে নিয়ে রুমের ভিতরে এসে বললাম। সেই খামটা খুলতেই আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হলো, কারণ তাতে সেই কাচের চুড়ি ছিল যেটা মনোজ আমাকে দিয়েছিল। এটা দেখার সাথে সাথে মনোজের মুখ আমার চোখে ভেসে উঠল। যেভাবেই হোক মনোজ এই চুড়িগুলো আমাকে পাঠিয়েছে। আমি সাথে সাথে দরজার দিকে দৌড়ে গিয়ে গার্ডকে জিজ্ঞেস করলাম, কে তোমাকে এই চুড়িগুলো দিয়েছে? তখন সে বলল, যে লোকটা এই চুড়িগুলো দিয়েছেন তিনি অনেকক্ষণ আগেই চলে গেছেন, কিন্তু লোকটি তাকে বলেছিলেন যে রূপালী ম্যাডাম যদি এই চুড়িগুলো ভেঙে ফেলে তাহলে তুমি এই কাচের চুড়ির টুকরোগুলো যত্ন করে রেখে আমাকে দিও। এই ভাঙা কাচের চুড়িগুলো আমার সারা জীবনের পুঁজি। চোখ ছলছল করে চোখ থেকে জল ঝরতে লাগলো। লোফার আর উচ্ছৃঙ্খল মনোজের মুখটা আমার চোখের সামনে ভাসতে লাগলো। মনোজ কি এখনও আমাকে মনে রেখেছে? মনোজ কি এখনও আমাকে ভালোবাসে? কিন্তু আমি এখন কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কাচের চুড়ি হাতে নিয়ে রুমে ফিরে এলাম, এবং পরের দিন মা আমার সাথে দেখা করতে এলে আমি মনোজের কথা জিজ্ঞেস করলাম। মা মনোজের ব্যাপারে যে কথা আমাকে শোনালো তা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমার মা আমাকে বলল, যেদিন তুই দীপকের সাথে বাড়ি থেকে পালিয়েছিলি মনোজ খুব কেঁদেছিল। তার চিৎকারে গ্রামের সবার হৃদয় ভারাক্রান্ত হয়ে গেছিল। সে রাধা রাধা বলে সারা রাত চিৎকার করেছিল। মনে পড়ল যে মনোজ আমাকেই শুধু রাধা বলে ডাকত। মা বলেছিল, তুই চলে যাওয়ার পর সে একেবারে বদলে যায়। সে তার বাবার সমস্ত জমি বিক্রি করে গ্রামে একটি স্কুল খোলে। তার মনে হয়েছিল তুই তাকে ছেড়ে গেছিস, কারণ সে অশিক্ষিত। স্কুলে শিক্ষক নিয়োগ করে, সে গ্রামের শিশুদের বিনামূল্য পড়াতে শুরু করে, সাথে শহরে নিজের ব্যবসাও শুরু করে, যা ধীরে ধীরে বড় হয়, এবং ভগবানের আশীর্বাদে মনোজের অর্থের কোনো অভাব নেই। তবে তার কাছে যত টাকা আছে সে গরিবদের দান করে দেয়। সে বলে, আমার কাছে এত টাকা রেখে কি হবে যখন আমার রাধাই আমার কাছে নেই। সে হাসেও না, কথাও বলে না, সব সময় উদাস হয়ে থাকে। যখন তোর বাবা এবং আমি ওকে দেখি তখন আমরা বুঝতে পারি যে আমাদের নিজেরই মেয়ে ওর এই পরিস্থিতির জন্য দায়ী। মনোজের কথা শুনে আমার চোখ থেকে জল টপ টপ করে পড়ছিল। আমি যত তাড়াতাড়ি সম্ভব মনোজের সাথে দেখা করতে যাই। কেন জানি না মনোজের সাথে দেখা করার জন্য আমার মন আকুল হয়ে ওঠে। মাকে বললাম, মা, আমি মনোজের সাথে একবার দেখা করতে চাই।
আমার এই কথা শুনে মায়ের চোখের জল ছলছল করে উঠল। রূপালি, তুই চাইলে মনোজের সাথে নতুন করে জীবন শুরু করতে পারিস। সে এখনও তোর জন্য অপেক্ষা করে আছে। কিন্তু আমি এখন মনোজের যোগ্য নেই। আমি তো একজন বন্ধ্যা এবং বিবাহিত মহিলা। কিন্তু আমি মনোজের সাথে একবার দেখা করে তার কাছে ক্ষমা চাইব যে আমি তার ভালোবাসাকে চিনতে পারিনি এবং দীপককে হীরা মনে করে আমি পাথর দিয়ে আমার কপাল ফাটিয়েছি। আমি আর মা যখন মনোজের বাড়িতে পৌঁছালাম তখন মনোজ বাড়িতে ছিল না। চাকর আমাকে বাইরে হলে বসতে দিয়েছিল। আমি আর মা অনেকক্ষণ বসে রইলাম, কিন্তু মনোজ এখনও আসেনি। তারপর চাকরকে বলে মনোজের রুমে গেলাম। ঘরটা পরিষ্কার আর পরিপাটি করে সাজানো। দেখে বোঝাই যাচ্ছিল না এটা অশিক্ষিতের ঘর। মনে হচ্ছিল যেন এটা খুব শিক্ষিত কোনো লোকের ঘর। তারপর হঠাৎ আমার চোখ এমন একটা জিনিসের উপরে পড়ল যে স্তব্ধ হয়ে বসে পড়লাম। সামনের দেয়ালে ফ্রেমে ভাঙা কাচের চুড়ির টুকরো দিয়ে রাধা লেখা ছিল। এর মানে মনোজ আমাকে এতটা ভালোবাসে, কিন্তু আমি তার ভালোবাসাকে চিনতেই পারিনি। যখন মনোজ আমাকে প্রথম চুড়ি উপহার দিয়েছিল এবং আমি সেগুলি আমার পা দিয়ে মারিয়ে ভেঙে দিয়েছিলাম, তখন মনোজ সেই চুড়িগুলি যত্নে রেখেছিল এবং আজ পর্যন্ত সে সেগুলি যত্ন করে রেখেছে। আমার চোখ থেকে অশ্রু ঝরছিল। আমি জানি না কখন মনোজ আমার পিছনে এসে দাঁড়িয়েছিল। যখন সে আমাকে রাধা বলে ডাকলো তখন আমি হঠাৎ করে ঘুরে দাঁড়ালাম। মনোজকে চেনাই যাচ্ছিল না। সেই উচ্ছৃঙ্খল লোফার মনোজ কোথায় হারিয়ে গেছে? আমার সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিল, যাকে দেখে কেউ বলতেই পারবে না যে সে অশিক্ষিত। আমি হঠাৎ মনোজকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সব সীমা ভেঙে ফেললাম। আমি ভুলে গিয়েছিলাম যে আমি বিবাহিত এবং মনোজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মনোজ অনেকক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকলো আর আমি মনোজকে জড়িয়ে ধরে রইলাম। আমার মুখ থেকে শুধু এই কথাগুলোই বের হচ্ছিল, মনোজ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। হয়তো সেজন্যই ভগবান আমাকে এমন শাস্তি দিয়েছেন। অনেকক্ষণ পর মনোজ আমার মাথায় হাত রেখে বলল, রাধা, আমি তোমাকে কখনো কোনো দোষ দেইনি। দোষ তো আমারই। আমি তোমার প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমি চোখের জল মুছতে মুছতে মনোজের বুক থেকে আলাদা হলাম। কিছুক্ষণ পর মনোজ বলল, রাধা, আমার হৃদয়ের দরজা এখনও তোমার জন্য খোলা। আমার হৃদয় তুমি ছাড়া আর কোনো মেয়ে নেই। তুমি চাইলে দেখে নিতে পারো। কিছুক্ষণের জন্য মনোজের মুখে সেই দুষ্টুমি ফুটে উঠল, যেটা 5 বছর আগের উচ্ছৃঙ্খল মনোজের মুখে ছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, মনোজ, এখন আমি তোমার ভালোবাসার যোগ্য নই। আমি দীপকের স্ত্রী এবং একজন বন্ধ্যা। এতে মনোজ বলল, রাধা, আমার কাছে তুমি সেই রাধা যাকে আমি 5 বছর আগে থেকে মনে প্রাণে ভালোবাসি। আমি এখনও তোমাকে একই রকম ভালোবাসি। তুমি বিবাহিত না অবিবাহিত তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু আমি এতটা স্বার্থপর হতে পারিনি যে মনোজের জীবনে আলো জ্বালানোর পরিবর্তে তার জীবনকে অন্ধকার করে দেব। আমি তাকে সন্তানের সুখ দিতে পারবো না। আর দীপক আমাকে যে ক্ষত দিয়েছে তা এখনও তাজা। জানি না কেন আমার হৃদয় এখন কোনো পুরুষকে বিশ্বাস করতে চাইছে না। পুরুষ তো পুরুষই। এমন না হয় কাল মনোজের সন্তানের ইচ্ছা জাগতে পারে আর আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি কাঁদতে কাঁদতে বাহিরে ছুটে গিয়ে মায়ের হাত ধরে বাড়িতে ফিরে আসি। আমার অবস্থা দেখে আমার বাবা ও ভাইরাও আমাকে ক্ষমা করে দেন। পরের দিন আবার মনোজ আমার কাছে এসে উদাস সুরে বলল, রাধা, আমি জানতাম না যে আমার ভালোবাসা এতটাই ফাঁপা। ঈশ্বর আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন, তারপরও তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছো। আজ যদি তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করো, তাহলে আমি তোমার জীবন থেকে চিরতরে চলে যাব আর কখনো তোমার কাছে ফিরবো না। তোমার জন্য এই কাচের চুড়িগুলি নিয়ে এসেছি। যদি তুমি আমার ভালোবাসা মেনে নাও তাহলে পরে বাইরে বেরিয়ে এসো, নইলে ভেঙে টুকরো টুকরো করে আমার কাছে নিয়ে এসো। এই বলে মনোজ সেই কাচের চুড়িগুলো আমার বিছানায় রেখে দিল। আমি সেই কাচের চুড়িগুলোকে অনেকক্ষণ দেখতে থাকলাম। ভগবান আমাকে সত্যিকারের ভালোবাসা পাওয়ার দ্বিতীয় সুযোগ দিয়েছেন, আর আমি সেই সুযোগটা হারাতে চাইনি। আমি কাচের চুড়িগুলো তুলে নিয়ে আমার হাতে পড়লাম। যখন আমি বাইরে বেরিয়ে এলাম তখন মনোজ মায়ের সাথে কথা বলতে ব্যস্ত ছিল। আমি পিছনে হাত রেখেছিলাম। আমাকে বের হতে দেখে মনোজের মুখের রং পাল্টে গেল। সে বোধহয় ভেবেছিল যে আমি কাচের চুড়িগুলো টুকরো টুকরো করে এনেছি।
যখন আমি ওর সামনে এসে হাত দেখালাম তখন ও আনন্দে লাফিয়ে উঠল। ও মায়ের কথা বিবেচনা না করেই আমার হাতে চুমু খেলো। তখন মা বিশেষ করে কেশে তার উপস্থিতি অনুভব করালে ও তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল। আমি হাসতে হাসতে আমার রুমে চলে এলাম। হ্যাঁ বলার সাথে সাথেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অন্যদিকে আমার ভাই ও বাবা দীপকের কাছ থেকে ডিভোর্স পাওয়ার জন্য কোর্টে আবেদন করেছেন। 1 সপ্তাহের মধ্যে আমার আর দীপকের ডিভোর্স হয়ে গেল এবং মনোজের সাথে আমার বিয়ে হয়ে গেল। আমার বাবা মা আমার বিয়ে খুব ধুমধাম করে দিয়েছিলেন। মনে হচ্ছিল এই বিয়েই যেন আমার প্রথম বিয়ে। আমি এখন বুঝতে পেরেছি বিয়ের সুখ কী। এর আগে দীপকের সাথে আমার শুধু কোর্ট ম্যারেজ হয়েছে। আমি বাসর রাতে বিছানায় বসেছিলাম মনোজের অপেক্ষায়। এখন আমার হৃদয়ে দীপকের কোনো চিহ্নই ছিল না। আমার হৃৎপিণ্ড শুধু মনোজের নামেই ধুকধুক করছিল। আর যখন মনোজ ঘরে এলো আমি আরও জড়সড় হয়ে বসলাম এবং যখন মনোজ আমাকে বুকে জড়িয়ে আমার কানের কাছে মুখ নিয়ে নেশায় জড়ানো সুরে বলল, রাধা, আমি তোমাকে বলেছিলাম না যে রাধা শুধুমাত্র কৃষ্ণেরই, বাকি সবাই তো সখী। আমি লজ্জায় মনোজের মুখে বাঁধা লুকালাম। মনোজও আমাকে শক্ত করে তার বুকে জড়িয়ে ধরল। মনোজের সাথে জীবনটা এত সুন্দর হয়ে উঠবে কখনো ভাবিনি। মনোজকে আমার আর দীপকের পুরো ঘটনা বলেছিলাম। মনোজ আমার চিকিৎসা করাতে শুরু করে এবং ডাক্তার আমাকে আশা দিয়েছিলেন যে চিকিৎসার পর আমি মা হতে পারবো। একদিন মার্কেটে শপিং করতে গিয়ে দীপকের সাথে দেখা হয়, কিন্তু দীপকের মুখে কোনো আনন্দ নেই। আমাকে দেখা মাত্রই সে আমার কাছে এসে হাত জোর করে ক্ষমা চেয়ে বলল, রূপালী, আমি আর আমার মা তোমার সাথে যা করেছি তার শাস্তি ঈশ্বর আমাদের দিয়েছেন। আমার মা প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছেন। আমার মায়ের নাতির খুব তাড়া ছিল। যখন বিয়ের 1 বছর পরেও নয়না গর্ভবতী হয়নি, তখন আমি এবং নয়না আমাদের টেস্ট করিয়েছিলাম। তাতে নয়নার রিপোর্ট নর্মাল ছিল, কিন্তু আমার রিপোর্ট আসে যে আমি কখনোই বাবা হতে পারবো না। এখন নয়না দিনরাত আমাকে বাজ বলে ডাকে। রূপালী, তোমার ভালোবাসাকে খুব মিস করি, কিন্তু এখন কিছুই করতে পারবো না। তুমি আমার জীবন থেকে চলে গেছো, কিন্তু আমি একটাই কাজ করতে পারি, আর তা এই যে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইতে পারি। তুমি যদি ক্ষমা করতে পারো তাহলে প্লিজ করো। তোমার ক্ষমা পেলে হয়তো আমার জীবনের কষ্টটা একটু কমবে। আমি মনোজের হাত শক্ত করে ধরে মনোজের দিকে তাকিয়ে দীপককে বললাম, দীপক, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভগবান তোমাকে তোমার কাজে শাস্তি দিয়ে দিয়েছে। এখন আমি কে তোমাকে শাস্তি দেবার? এই কথা বলে আমি এগিয়ে গেলাম। দীপক পরাজিত লোকের মতো আমার দিকে তাকিয়ে রইল, আর আমি মনোজের হাত ধরে সামনে এগিয়ে যাচ্ছি, যেখানে আমার জীবনে শুধুই খুশি ছিল। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।